করতেছো? ওয়ালাইকুম আসসালাম। কি তোমরা ক্লাসে ক্লাস হবে না? ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাসে ক্লাস হবে না? কে কে ভাবছিলা ক্লাস হবে? এত অসুস্থ থেকেও ক্লাস নিতে পারি? আর এটা তো কিছুই না ভাই, রেজাল্ট দিছে। তোমাদেরকে তৈরি করতে হবে না, কিছু না বললে ভুল হবে। এটা একটা ভালো পাওনা, ভালো সাফল্য। কিন্তু তার মানে তো এই না যে ক্লাস বন্ধ করে রাখবো। ক্লাস মাস্ট বি গো অন। তো যেটা বলতেছিলাম, তোমাদের হচ্ছে আজকে বড় ভাইয়া আপুদের আজকে রেজাল্ট দিল, তারা আজকে চান্স পাইলো। তোমরাও আর 1-1.5 বছরের মধ্যে সেই জায়গায় চলে যাবা। অ্যান্ড তোমাদের পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে। সো আজকে বেশিক্ষণ পড়াবো না। আজকে ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য আসলে আজকে ক্লাসটা নেওয়া। ওকে। সো ভাইয়া, ভাইয়া আমি আজকে নিউ এনরোল করছি, আজকে ক্লাস করতে পারবো কেন বাবা না? এই যে তুমি ক্লাস করতেছো, পারো না কেন? না পারার মতো কিচ্ছু নাই, অবশ্যই পারবা। ক্লাসে লিস্ট করতে হবে রেগুলার। তো আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি এখন পর্যন্ত যতটুকু জানলাম, কাট মার্ক 73 এরকম শুনলাম আর কি। আর হাইয়েস্ট মার্ক 90 পয়েন্ট সামথিং। সো কাট মার্ক আর হাইয়েস্ট মার্কের মাঝখানে ডিফারেন্স কিন্তু অনেক অল্প বিগত বছরের তুলনায়। সো কাট মার্ক অল্প, এখানে একটা ব্যাপার ছিল যে প্রশ্ন অনেক সহজ হয়েছিল। ঠিক আছে, প্রশ্ন অনেক সহজ হয়েছিল, এটা একটা বিষয় ছিল। ঠিক আছে। আর এই কারণেই কাটমার্কটা আমাদের একদম ইয়ে হয়ে আসছে, ধারে কাছে হয়ে আসছে। বাট তার থেকে বড় বিষয় হচ্ছে যে কম্পিটিশন দিন যাবে কঠিন হবে, দিন যাবে আর কম্পিটিশন কি হতে থাকবে, কঠিন হতে থাকবে। ঠিক আছে। তো এইমাত্র নাফিম নামের একটা ছেলের সাথে আমার কথা হইলো। ও আমার 24 ব্যাচের স্টুডেন্ট। প্রথম সাইকেল ওর সাথে ছিল, মানে আমার যখন 24 ব্যাচের প্রথম সাইকেল শুরু হয় তখন আসলে ও আমার স্টুডেন্ট ছিল। সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সে একাডেমিক আমার সবগুলো সাইকেলে সে ক্লাস করছে, একাডেমিক সবগুলো সাইকেলে সে ছিল। অ্যান্ড আজকে সে চান্স পাইছে, রংপুর মেডিকেলে চান্স পাইছে। তো ওর সাথে কথা বললাম মাত্র, ওর ভিডিওটা আমি আপলোড করছি। ঠিক আছে, ওর ভিডিওটা আমি এতে আপলোড করছি আমার যে বায়োমিশন যে চ্যানেলটা আছে, বায়োমিশন যে গ্রুপটা আছে, সেই বায়োমিশন গ্রুপে আমি ওর ভিডিওটা আপলোড করছি। সো তোমরা, আমি আমি ওটার লিঙ্কটা ইয়েতে দিয়ে দিচ্ছি। আমি এটার লিঙ্কটা হচ্ছে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা সেই ভিডিওটা দেখতে পারবা, টেলিগ্রামে আমি অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড সেখানে সুন্দর দুইটা কমেন্ট করে দিয়ে আসতে পারো, তোমার ভাইয়াকে অভিনন্দন জানিয়ে দিয়ে আসতে পারো। এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, আর কিছু না, এরকম বহুত আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ক্লাস চলাকালে না তোমরা একটু, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে একটু মানে গপ্প টপ্প একটু কম করো ক্লাস চলাকালে। কারণ ক্লাস চলাকালে গপ্প করলে না একটু মানে খুব খারাপ দেখায় আসলে, এটা বিরক্তিকর লাগে মাঝে মাঝে। ঠিক আছে, বুঝতে পারছো এই আর কি ব্যাপার। তো আমরা আরেকটা জিনিস দেখছো, আমি আজকে এই ভিডিওটা যে দেখবে সে দেখতে পারবে যে ওকে কিন্তু আমি বলছি যে বায়োমিশনে তুমি কাজ করতে চাও, বায়োমিশনে কন্টেন্ট বানাইতে চাও, বইয়ের কাজ করতে চাও, ও বলছে হ্যাঁ চাই। ওর বাসা কিন্তু মোহাম্মদপুর, তুমি ভিডিওটা দেখলে বুঝবো, আমি গ্রুপে দিয়ে দিছি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি। তো ওর বাসা মোহাম্মদপুর, বলতে ওর বাসা ঠাকুরগাঁও যেটা বললো, বাট ও মোহাম্মদপুর থাকতো। সো মোহাম্মদপুরে তো আমি অফলাইন দিছি, অফলাইন ব্রাঞ্চ আমার মোহাম্মদপুরে। সো ওইখানে আমি ওকে অফার দিছি যে তুমি এখন আমাদের সাথে কাজ করবা। সেরকম ঢাকায় যারা যারা আছে তারা ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করবে। তার মানে তোমরা এখানে যারা যারা আছো, তোমরা যখন ভবিষ্যতে চান্স পাবা তখন তোমরাও কিন্তু আমার সাথে সরাসরি কাজ করার একটা সুযোগ পাবা বাই মিশনে, এসিএসে। বাই মিশনে কাজ করা মানেই তো আলটিমেটলি এসিএসে কাজ করা, কারণ আমাদের এসিএস তো আসলে এই বাই মিশন, লব্ধি, এইচজি, ক্যাটালিস্ট, কেমশিফু, এরকম অনেকগুলো প্ল্যাটফর্মের সমন্বয়ে তো আমাদের এসিএসটা তৈরি, রাইট? তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। তো আমরা আসো কিছু তো কোথায় চলে যাই, লিপিডে চলে যাই। আমরা আজকে আলোচনা করবো লিপিড। হ্যাঁ, লিপিড কি? লিপিড হচ্ছে তেল, চর্বি, মোম, তেল, চর্বি, মোম ইত্যাদি জাতীয় পদার্থকে আমরা কি বলি, লিপিড বলি। তেল, চর্বি, মোম। ঠিক আছে, তাহলে আমরা লিপিডে চলে যাচ্ছি। আমরা অ্যামাইনো অ্যাসিড পরে পড়বো, আমরা আগে লিপিড পড়বো। অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনকে আমরা একসাথে পড়বো। তো আমরা আসছি লিপিডে।
লিপিড। লিপিড, ওকে। লিপিড হচ্ছে কি? লিপিডকে আমরা বলি, লিপিডের আরেকটা পরিচয় হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। লিপিডের পরিচয় হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। তো এখানে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট তোমাদের আগে জানতে হবে। কনসেপ্টটা তোমাদের আগে জানতে হবে। একটা ফ্যাটি অ্যাসিড প্লাস একটা অ্যালকোহল যদি রিয়াকশন করে, একটা ফ্যাটি অ্যাসিড এবং একটা অ্যালকোহল যদি রিয়াকশন করে, তাহলে সেখানে তৈরি হবে হচ্ছে একটা অ্যাস্টার। সেখানে কি তৈরি হবে? অ্যাস্টার তৈরি হবে। একটা ফ্যাটি অ্যাসিড এবং একটা লিপিড একসাথে বিক্রিয়া করলে এখানে অ্যাস্টার তৈরি হবে এবং এখান থেকে পানি বের হবে। তাহলে তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই। আমি আগে অ্যালকোহলটা লিখবো, একটা উচ্চতর অ্যালকোহল লিখতে হবে। উচ্চতর অ্যালকোহল মানে কি? এমন একটা অ্যালকোহল যার কার্বনের নাম্বারটা অনেক বেশি, এটাকে উচ্চতর অ্যালকোহল বলে। তাহলে এখানে আমরা কার্ডটা লিখতে পারি C17H35 লিখতে পারি, C17H35OH। এটা একটা উচ্চতর অ্যালকোহল। CnH2n+1 অ্যালকোহল মূলককে আমরা কীভাবে লিখি? ROH এভাবে লিখি না আমরা। আর অ্যাসিডকে কেমন লিখি? RCOOH, রাইট? আর এর মিনিং কি? এখানে এখানে যা পড়তেছে এগুলো কনসেপ্ট, হ্যাঁ। আর মানে হচ্ছে CnH2n+1, CnH2n প্লাস কি 1, ওকে। এটাকে আমরা বলি হচ্ছে ROH, ওকে। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে যদি সি এর মান 17 দাও, তাহলে এইচ এর মান কত হবে? 17 দুগুণ 34 প্লাস 1 কত হয়? 35। আর ওএইচ এইভাবে হয় ঘটনাটা। আচ্ছা, এটার সাথে আমরা একটা উচ্চতর, এটা তো অ্যালকোহল, উচ্চতর অ্যালকোহল এবং উচ্চতর ফ্যাটি অ্যাসিড দিব। তাহলে আমরা দিতে পারি C15। তাহলে এইচ কত হবে? 15 দুগুণে 30 আর 1 31, তারপরে COOH, ওকে। এখন এইখানে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের বিক্রিয়াটা করাইতে হবে। কি করাইতে হবে? বিক্রিয়া করাইতে হবে। আচ্ছা, বিক্রিয়াটা কেমনে করা? বিক্রিয়া করার আগে আমাকে একটু কি করতে হবে? এই COOHটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে, কারণ বিক্রিয়াটা করা তখন সহজ হবে। দেখো HOOC C15H31, দেখো তো এটা বুঝছো কিনা? দেখো তুই এটা বুঝছিস কিনা? কি করছে অ্যাকচুয়ালি? কি করছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, জাস্ট COOHটাকে একদিকে নিয়ে আসছি, কিছুই করি না, জাস্ট COOHটাকে কি করছি? একদিকে নিয়ে আসছি। তো COOHটা একদিকে আনার ফলে কি হয়েছে? বিক্রিয়াটা দেখানো, ঠিক আছে, বিক্রিয়াটা দেখানো আমার জন্য এখন কি হয়ে গেছে? ইজি হয়ে দাঁড়াইছে। খেয়াল করছো? এই যে C15H31 COOH, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু কার্বনের সাথেই কে যুক্ত? COOH যুক্ত, জাস্ট ঘুরাই দিছি আর কিছু না। এবার কি হবে? এখান থেকে কাকে অপসারণ করা যাবে দেখো তো? এখান থেকে এখনো পানিকে আরামসে কি করা যাবে? অপসারণ করা যাবে। এই এখনো পানিকে অপসারণ করার জন্য এই কাহিনীটা করা। এবার আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দিয়ে বিক্রিয়াটা পূরণ করব। খেয়াল করো কি হবে? C17H35 ও, ওখানে কি থাকলো? OC বা OC বা OCO লিখতে পারো। তারপর এদিকে কি আছে? C15H31, এবং এখনো কি বের হয়েছে? পানি বের হয়েছে। এইটাই হচ্ছে একটা অ্যাস্টার। এটাই কি একটা অ্যাস্টার। এটা কখন লিপিড হবে? কিছু শর্ত যদি সে মানে, তখন সেটা লিপিড হতে পারবে। যেমন আমি এখানে বলতে পারি সে অ্যাস্টার পাশাপাশি লিপিড, পাশাপাশি সে কি? লিপিড। কেন লিপিড? কারণ সে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। কারণ কি? সে উচ্চতর ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এই যে ফ্যাটি অ্যাসিডটা উচ্চতর, উচ্চতর মানে কি? কার্বনের সংখ্যাটা কি? বেশি, তখন সে লিপিড। এবং এই লিপিডটা হচ্ছে ওয়াক্স বা মোম। ওয়াক্স বা মোম। তাহলে মোমও কিন্তু একটা কি? লিপিড জাতীয় পদার্থ। মোমও একটা কি জাতীয় পদার্থ? লিপিড জাতীয় পদার্থ। ওয়াক্স বা মোম, বুঝলাম? তাহলে এই হচ্ছে একটা বিক্রিয়া আমরা দেখলাম, এইভাবেই কিন্তু কি তৈরি হয়? লিপিড তৈরি হয়। এখন
আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, এই কনসেপ্টটাকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তাহলে আমরা এই জায়গাটুকুকে সরাই দিই। এটুকু তো আমরা বুঝছি, তাই না? এটুকু তো আমরা বুঝছি, এখানে তো না বোঝার মধ্যে কিছু নাই, কেমনে তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটু আরেকটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে অ্যাস্টার তো বুঝছি। অ্যাস্টার কি? অ্যাস্টার লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। অ্যাস্টারটা কি? ফ্যাটি অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? অ্যালকোহলের বিক্রিয়া। ফ্যাটি অ্যাসিডের কার বিক্রিয়া? অ্যালকোহলের বিক্রিয়া। এর ফলে কি তৈরি হয়েছে? অ্যাস্টার। ওকে, এবার আমরা এটাকে আরেকটু দেখবো, আরেকটু আপগ্রেড লেভেলে, একটু আপগ্রেড লেভেলে দেখবো। একজন প্রশ্ন করছে, ভাইয়া এসএসসি কি কোনো প্র্যাকটিস শিট সম্বলিত বই রিলিজ হবে? না, আমি বই বানাবো, ওখানে প্র্যাকটিস শিটের একটা আপডেট ভার্সন থাকবে। দেখো, তোমাদের এখন যে অ্যালকোহলটাকে আমি দেখাবো, সেই অ্যালকোহলটা হচ্ছে CH2OH, CHOH, CH2OH। বলো তো এটার নাম কি? এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে গ্লিসারল। এটার নাম কি? গ্লিসারল। অনেক পড়াইছে এটা, গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারল, বা যেটাকে আমরা গ্লিসারিন বলি। এখন দেখো তো, এখানে ওএইচ কয়টা আছে? 3টা আছে। এখানে ওএইচ কয়টা আছে? 3টা আছে। 3টা থাকার বলে এটাকে বলা হয় ট্রাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, এটাকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। হ্যালো, হ্যাঁ, এই তোমরা কি আমার ক্লাসের টাইম জানো না? তাহলে এটাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল কেন বলছে বুঝছো কিনা বলো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল কেন বলছে বুঝছো কিনা বলো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে এমন একটা অ্যালকোহল যার মধ্যে ওএইচ গ্রুপ কয়টা আছে? ওএইচ গ্রুপ আছে হচ্ছে 3টা। 3টা ওএইচ গ্রুপ থাকার বলে এটাকে আমরা বলতেছি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটুকু বুঝছো কিনা বলো? এটার নাম হচ্ছে গ্লিসারল। বলো, এটুকু তো বোঝার কথা। ওকে, এটা হচ্ছে গ্লিসারল। এখানে 3টা ওএইচ আছে। এইটাকে তুমি যদি নিউট্রালাইজ করতে চাও, তাহলে কয়টা অ্যাসিড নিতে হবে তোমাকে? 3টা উচ্চতর অ্যাসিড নিতে হবে। উচ্চতর অ্যাসিড নিতে হবে তোমাকে 3টা। তাহলে 3টা উচ্চতর অ্যাসিড, তাহলে 3 কথাটা মুছে দিই, HOOC, C17H35। এটাকে আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি 3বার লিখবো। বুঝছো কিনা বলো? বুঝছো তো? 3টা নিছি জাস্ট। আমি একবার লিখে 3 লিখে দিতে পারতাম এখানে, তা না করে আমি 3বার দিলাম, তোমাদের যাতে বোঝানো সহজ হয়। এবার তোমরা তো বুঝতেই পারতো এখানে কি অপসারিত হবে? প্রত্যেকটা থেকে পানি অপসারণ হবে। তাহলে এই পুরো বিক্রিয়ার মধ্যে কয় অণু পানি অপসারিত হবে? 3 অণু। এবং যে ঘটনাটা ঘটবে স্যার দেখেন, CH2, এখানে কি বাকি থাকলো? আর কি বাকি থাকলো এখানে? CH2 এর পরে ও, আর এখানে থাকলে কি থাকলো? OC, তাই না? এখানে থাকলো কি? OC, তারপরে C17H35। ঠিক সেভাবেই এভাবে কানেক্ট হয়ে যাবে না? দেখো তো, এই যে কানেক্ট ছিল, যে এখানে যে কানেক্ট ছিল, পিওর কেমিস্ট্রি কিন্তু এটা, হ্যাঁ। তাহলে CHO, আর এখানে কি বাকি থাকলো? OC, C17H35, OC, C17H35। এই দেখো, CHO, এটুক তো পানি হয়ে বের হয়ে গেল, OC, C17H35। আর তার নিচে কি থাকলো? সেম CH2O, এই যে CH2O, OC, C17H35। কত অণু পানি অপসারিত হয়েছে? 3 অণু পানি অপসারিত হয়েছে। এইখানে যে জিনিসটা তৈরি হয়েছে,
এটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। কি নাম? ট্রাইগ্লিসারাইড। এটার নাম ট্রাইগ্লিসারাইড, কারণ কয়বার করে আছে? 3বার। গ্লিসারল থেকে তৈরি হয়েছিল, গ্লিসারল থেকে তৈরি হয়েছে ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এটা কি একটা অ্যাস্টার না? দেখো তো, এটাকে একটা অ্যাস্টার বলা যায় না? যাবে না, কারণ এটা ছিল অ্যাসিড, এগুলো ছিল কি অ্যালকোহল। এটা ছিল একটা অ্যালকোহল, 3টা ওয়েস যুক্ত কি অ্যালকোহল, এটা কি অ্যাসিড। তাহলে এটা একটা অ্যাস্টার। অ্যাস্টারটার বিশেষ নাম কি? আর যেহেতু উচ্চতর, তাহলে এটাকে আমি কি পরিচয় দিতে পারবো? উচ্চতর থাকার কারণে আমি কি পরিচয় দিতে পারবো বলো? যেহেতু উচ্চতর আছে, উচ্চতর থাকার কারণে এটাকে আমরা অবশ্যই কি বলবো? লিপিড বলবো। ওকে, এবং সব শেষে এর পরিচয় হচ্ছে চর্বি। দেখছো একসাথে কত কিছু, তাহলে এটাই কি চর্বি। এই যে এই জিনিসটুকু হচ্ছে কি একটা চর্বি, এই জিনিসটুকু হচ্ছে একটা কি চর্বি। তাহলে আমরা চর্বি তৈরি করে ফেললাম। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলের সাথে বিক্রিয়া করে আমরা কি বানাইছি? চর্বি বানাইছি। উচ্চতর ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলের সাথে বিক্রিয়া করে আমরা কি বানাইছি? চর্বি বানাইছি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, পাবা কিনা, এই জায়গাটুকু বুঝছো কিনা বলো। তাহলে মোম হইল চর্বি হইল, ছোট্ট একটা পার্থক্য এখানে আছে। কি পার্থক্য স্যার? এইখানে যে অ্যালকোহলটা ব্যবহার করছিলাম, দেখেন এইখানে যে অ্যালকোহলটা ব্যবহার করছিলাম আগে কি বানানোর সময়, কি এস্টার, মোম। এইখানে যে অ্যালকোহলটা ব্যবহার করছিলাম, এই অ্যালকোহলের ওয়েস করা ছিল, তাহলে এটাকে আমি কি বলবো? মোনোহাইড্রিক। এটাকে আমরা কি বলবো? মোনোহাইড্রিক অ্যালকোহল। কারণ এখানে ওয়েস মূলক কয়টা? একটা। কিন্তু এখানে ওয়েস মূলক কয়টা ছিল? এই জন্য এটাকে আমরা কি বলছি? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তা ট্রাইহাইড্রিক অ্যালকোহল থেকে তৈরি হয় কি ট্রাইগ্লিসারাইড, হুইচ ইজ চর্বি। মোনোহাইড্রিক অ্যালকোহল থেকে তৈরি হয় কি মোম। তাহলে মোম কি ট্রাইগ্লিসারাইড বলা যাবে না? তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে মোনোহাইড্রিক মোম, মোনোহাইড্রিক অ্যালকোহল মোম, মোনোহাইড্রিক অ্যালকোহল মোম, ট্রাইহাইড্রিক অ্যালকোহল ট্রাইগ্লিসারাইড তেল। আপাতত চর্বি পাইছি, একটু পরে আমরা তেল বানাবো। এটুকু ক্লিয়ার তো? আমরা কিন্তু অ্যাস্টার শিখে ফেলতেছি, আমরা কিন্তু লিপিড শিখে ফেলতেছি। মোনোহাইড্রিক অ্যালকোহল, আরে আল্লাহ মোনোহাইড্রিক অ্যালকোহল বুঝো না রে বাবা। এটা হ্যাঁ, মোনোহাইড্রিক অ্যালকোহল তো খুবই সহজ জিনিস, নর্মাল একটা অ্যালকোহল এটা। আরে বাবা মোনোহাইড্রিক অ্যালকোহল বুঝো নাই, কিন্তু ট্রাইহাইড্রিক বুঝে ফেলছো। তুমি কঠিন জিনিস বুঝে ফেলছো, সহজটা বুঝো নাই। খেয়াল করো, C2H5OH, এটা কি একটা অ্যালকোহল না? এটা অ্যালকোহল না? কোনো ডাউট আছে? বুঝো ভালো করে, এটা অ্যালকোহল কেন? কি কারণ কি আছে? এখন এটা তুমি কার্বনের নাম্বার বানাই দাও, কার্বনটা বানাই দাও C10, তাহলে এইচ কত হবে? 21। তারপরে কি? কারণ আমরা জানি ROH, আর সমান সমান CnH2n+1, তাহলে C10 হলে হাইড্রোজেন 10 দুগুণে 20 আর 1 21OH। তাহলে এটাও কি একটা অ্যালকোহল না? এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল। OH কয়টা করে আছে? এই জন্য এটা কি অ্যালকোহল? মোনোহাইড্রিক। এই জায়গাটা কি অ্যালকোহল? মোনোহাইড্রিক অ্যালকোহল। বুঝছো কিনা বলো? আমি আজকে বারবার স্ক্রল করতেছি আর দেখতেছি। ওকে ক্লিয়ার? তাহলে আমরা মোনোহাইড্রিক অ্যালকোহল বুঝলাম। এবার আমরা যে বেসিকটা তোমাদেরকে বুঝাতে চাইছিলাম, আজ নতুন সাইকেলে এনরোল করছি ভাই, ক্লাস কি করতে পারবো? তুমি তো ক্লাস করতেছো তুমি তো ক্লাস করতেছো, বুঝতে কোনো সমস্যা হচ্ছে?
ক্লাস করতে থাকো, কোনো সমস্যা নাই। তাহলে মোনোহাইড্রিক অ্যালকোহল বুঝে ফেললাম। তাহলে মোনোহাইড্রিক, এটা মুছে দিই, এটা আমাদের মানে আলোচনা আগেই হয়ে গেছে। এবার আমরা যে কনসেপ্ট একটু দেখব সেটা হচ্ছে সম্পৃক্ত কনসেপ্ট। কিন্তু এবার কিন্তু আবার কনসেপ্টে চলে আসছি আমরা। সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিড, জৈব অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিডও বলা হয়। সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা হাইড্রোকার্বনও বলি। এই কথাটাও মনে হয় তোমরা শুনছো, সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শোনা কথাটা। সম্পৃক্ত কি? যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কি বন্ধন? কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে সেটাকে কি বলা হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কখন? যখন কার্বন কার্বন দ্বি অথবা ত্রিবন্ধন থাকবে, তখন সেটাকে বলবো কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন তোমাদের আমি দেখাই, CnH2n+1 দিয়ে তুমি যদি COOH করো, অর্থাৎ C17H35COOH, তাহলে এটা হবে কি? এটা হবে সম্পৃক্ত। কারণ এখানে কার্বন কার্বন সব একক বন্ধন বিদ্যমান। কিন্তু তুমি যদি এরকম করো CnH2n-1 COOH, তাহলে তখন কি হবে? C17H33COOH, এটা হবে অসম্পৃক্ত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এটা আমরা একটু প্রুফ দেখব। খেয়াল করো, COOH তো আগেই দিয়ে দিব আমরা। কার্বন ধরো আমি আরো দিব কয়টা? 5টা। 1 2 3 4 5টা। কার্বনের হাত কয়টা করে? 4টা। তাহলে কয়টা হবে? এই, তাহলে এদিক থেকে যদি আমি গুনে আসি COOH, আর এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5, C5, আর হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো তো মিলছে কিনা? দ্যাট ইজ C5H11COOH। এটাকে তুমি যদি করো CnH2n+1 COOH হয়েছে না? দেখো তো, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে এটা কি? সম্পৃক্ত। এটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন সকল বন্ধন কেমন হবে? একক বন্ধন হবে। কার্বন কার্বন সকল বন্ধন একক থাকবে। এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যেটাকে ইংলিশে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কি ফ্যাটি অ্যাসিড? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড ইত্যাদি। লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড ইত্যাদি, এগুলোর মধ্যে একটা এক্সাম্পল হিসেবে আছে। আচ্ছা, এবার আমরা অসম্পৃক্ত করব। একটু এটাকে উপরে তুলে দিই। এবার আমরা একটা অসম্পৃক্ত দেখি। অসম্পৃক্ত, তাহলে প্রথমে আমরা COOH করলাম। এটা যে COOH বুঝছো তো? না, বুঝার মতো কিছু নাই। কার্বন কয়টা দিলাম? 5টা। 1 2 3 4 5। এখন তুমি কোন নাম্বার কার্বনে তুমি COOH ডাবল বন্ধন দিতে চাও? ধরো এই কার্বনে তুমি কি দিলা? ডাবল বন্ধন দিয়ে দিলা। তাহলে এটার 3টা হাত ঠিক আছে, এটার 2টা হাত। এটা কি এরকম করা সম্ভব? দেখো তো, তাহলে কার্বনে কয়টা হাত হয়ে গেল? 1 2 3 4 5। 5 কি করা সম্ভব? না। তাহলে এরকম রাখতে হবে, এখানেও এরকম রাখতে হবে। ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা? পিওর জৈব যৌগ, এটা কেমিস্ট্রির জিনিস। তারপরে
খেয়াল করো, তাহলে COOH তো আগে থেকেই ছিল। আগে কি দেখো তো, কার্বন কয়টা ছিল? 5টা, 1 2 3 4 5, আর হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল করো তো, CnH2n-1 COOH হয়েছে না? CN, এন এর মান 5, 5 দুগুণে কত? 10 থেকে একবার দিলে কত? 9। তাহলে এ কি? অসম্পৃক্ত। বুঝছো সম্পৃক্ত অসম্পৃক্ত? এই পুরোটাই কনসেপ্ট। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোনিক অ্যাসিড, এগুলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি দাগাই দিব, টেনশনে কিছু নাই। এখনো পোলাপান গ্রুপে মেসেজ দিচ্ছে। ওকে, এবার আমরা যে কাজটা করব, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে তোমাদের বইয়ে লিনোলিক অ্যাসিড, লিনোনিক অ্যাসিডের এক্সাম্পল দেওয়া আছে। এন্ড সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে ঝামেলাটা কোন জায়গায়? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা একক বন্ধন, এইগুলা ক্ষতিকর, এগুলো আমাদের ধমনির ভিতরে, হার্টের ধমনিতে জমে গিয়ে হার্টে ব্লক তৈরি করে, ব্রেনে স্ট্রোক তৈরি করে, এগুলো ক্ষতিকর। ওকে, এগুলো কি ক্ষতিকর। এখন আমরা এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটাকে ব্যবহার করব। এবার আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটাকে ব্যবহার করব। তো তোমাদের বইয়ে যেটার এক্সাম্পল দেওয়া আছে সেটাই আমরা করব। বইয়ে তোমাদের যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটার এক্সাম্পল দেওয়া আছে সেটা কোনটা? 1 2, তারা একটু দেখি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা কার্বন দিয়ে তৈরি এটা অসম্পৃক্তর উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং 1 2 3 4 5 6। ওকে, দেখো আমরা এখন যে কাজটা করব, CH2OH, পরীক্ষায় কিন্তু আঁকতে হয় এটা, CHOH, CH2OH। এবার আমরা যে অ্যাসিডটা আঁকতে যাচ্ছি সেটা হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড যেটা অসম্পৃক্ত। তাহলে HOOC, মানে আগে থেকে কি বানাই দিলাম? অ্যাসিডটা দিয়ে দিলাম। এবার কার্বন হবে 17টা, কয়টা? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এবং তুমি যদি এরকম একক বন্ধন হয়ে ফেলায় রাখো, কীভাবে ফেলায় রাখো? একক বন্ধন। তুমি যদি এরকম সিম্পল একক বন্ধন হয়ে ফেলায় রাখো, তাইলে এই জিনিসটা কি তৈরি করবে জানো? এই জিনিসটা তৈরি করবে স্টিয়ারিক অ্যাসিড। কি তৈরি করবে? স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। কিন্তু তুমি যদি 1 2 3 4 5 6, 6 নাম্বার কার্বনে যেটা ডাবল বন্ড দিয়ে দাও, পিছন দিক থেকে 6 নাম্বার, পিছন দিক থেকে কয় নাম্বার? 6 নাম্বার। তাইলে এটা এখন হয়ে যাবে লিনোলিক অ্যাসিড। খেয়াল করো, এখানে কি উপরে বন্ধন হবে? হবে না। গোনো এখন COOH তো আগে থেকেই ছিল। আর আগে কি ছিল দেখো তো, কার্বন কয়টা? 17 তো আমি বসাইছি। হাইড্রোজেন কোনো তো কয়টা?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 মিলছে? দেখো তো CN H2N -1 হয়েছে না? দেখো তো -1 হয়ে গেছে না? তো এই অ্যাসিডটার নাম কি? অ্যাসিডের নাম হচ্ছে লিনোলিক অ্যাসিড। লিনোলিক অ্যাসিড, যার পিছন দিক থেকে 6 নাম্বার কার্বনে কি ছিল? ডাবল বন্ধন ছিল। এবং আরো একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 6 এটা ওমেগা 6। এই এই যে দ্বিবন্ধনটা পিছন দিক থেকে কয় নাম্বার কার্বনে? পিছন দিক থেকে যদি 3 নাম্বার কার্বন হইতো তখন এটা হয়তো ওমেগা 3। তখন এটা কি হইতো? ওমেগা 3। এখন ঝামেলাটা কোন জায়গায়? এই সেম জিনিস রিপিট হবে। এই সেম জিনিস রিপিট হবে কয়বার? 3 বার। তো আমার তো আর তো সম্ভব না, আমি ডাইরেক্ট কি দিয়ে দিলাম? 3 দিয়ে দিলাম। এখন দেখো কি হবে। তাহলে এখন কি হবে দেখো তো, এখান থেকে OH চলে যাবে, এখান থেকে কে চলে যাবে? H, তাই না? এখান থেকে কে যায় প্রত্যেকটা থেকে? হাইড্রোজেন। এখান থেকে কি যায়? OH। তাহলে কি থাকবে? CH2O CHO, এখানে কি থাকবে? CH2O। এই যে H তো চলে গেছে। তারপর দেখো কি কার দ্বারা কানেক্ট হয়ে যাবে? OC, তাই না? OC দ্বারা কানেক্ট হয়ে যাবে না? দেখো তো OC OC OC, আর এখানে কি বাকি থাকতেছে? C17H33, তাই না? এই 33 ছিল না? COOH C কেন? C কেন? C17H33 C17H33 C17H, হ্যাঁ ঠিক আছে। এই তাহলে এখন যে জিনিসটা তৈরি হইলো, আগে কি হইতো? যদি আমি স্টিয়ারিক অ্যাসিড ইউজ করতাম, এটা এই অ্যাসিডের নাম কি? অ্যাসিডের নাম হচ্ছে লিনোলিক অ্যাসিড। কি অ্যাসিড? লিনোলিক। এটা একটা লিনোলিক অ্যাসিড, যেটা হচ্ছে ওমেগা 6। যেটা কি? ওমেগা 6, কারণ পিছন দিক থেকে 6 নাম্বার কার্বনে। এর ফলে এখানে যেটা তৈরি হয়েছে এটা এরকম দেখতে। এখানে C17H কি আসছে? 33। আর আমি যদি স্টিয়ারিক অ্যাসিড ইউজ করতাম তাহলে এখানে দ্বিবন্ধন দিতাম না, তখন এখানে কি আসতো? C17H35। এটা একটা কি? এটা একটা অ্যাস্টার না? অবশ্যই অ্যাস্টার, কারণ অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া। এই যে অ্যালকোহল, আর এটা কি? অ্যাসিড। এবং উচ্চতরতা এটা কি? যেহেতু গ্লিসারল ছিল তাহলে এটাকে কি বলবো আমি? ট্রাই গ্লিসারাইড বলবো। যেহেতু অ্যালকোহল ছিল তাই এটাকে আমরা কি রাখবো? ট্রাইগ্লিসারাইড রাখবো। এবং এইটা হবে তেল বা তৈল। তেল বা তৈল। আগে এটা ছিল চর্বি, এটা ছিল কি? এটা হলো কি? তেল। আমি যদি স্টিয়ারিক অ্যাসিড ইউজ করতাম তাহলে পাইতাম কি? চর্বি। এখানে দ্বিবন্ধন আনস্যাচুরেটেড ইউজ করার কারণে আমরা কি পাইছি? তেল। ঠিক আছে, পার্থক্য ক্লিয়ার? স্যাচুরেটেড ইউজ করলে, সম্পৃক্ত ইউজ করলে আমরা পাই চর্বি, আর অসম্পৃক্ত ইউজ করলে আমরা কি পাই? তেল। অসম্পৃক্তটা আমাদের জন্য ক্ষতিকর। সরি সরি ভুল বললাম। সম্পৃক্ত যেটা চর্বি ওটা আমাদের জন্য ক্ষতিকর। তেল আমাদের জন্য কি? ক্ষতিকর না। কেমনে মনে রাখবো? এটা দিয়ে তেল হয়েছে না? এটা দিয়ে কি হয়েছে? তেল। তেল তো আমরা হরহামেশা খাই, কিন্তু খাসির বা কুরবানির বা ধরো মাংসের চর্বি কি আমরা সবসময় খাই? চর্বি কি সবাই পছন্দ করি না? চর্বি কিন্তু বেশি ক্ষতি করে। তেল যদি এরকম ক্ষতি করতো তাহলে তো এতদিন আমরা মরেই যেতাম। তাহলে কম ক্ষতি করতেছে কোনটা? তেল। বেশি ক্ষতি করতেছে কোনটা? চর্বি। ওকে। এবং যেটা সম্পৃক্ত এটা বেশি ক্ষতি করে, অসম্পৃক্ত বেশি ক্ষতি করে না। ঠিক আছে। কি বললা? আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করছি। দেখো এখানে 3 নাম্বার 6টা 6 ছিল না, আমি বলতে বলতে মিস্টেক করে ফেলছি। 6 7 8 9, তো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আরেকটা দ্বিবন্ধন হবে। এখন যেটা আমি আঁকাইছি ওটাও ঠিক, ওটাও ভুল না, ওটাও একটা অ্যাস্টার। তুমি যদি লিনোলিক অ্যাসিড বলো তাহলে এখানে কি করতে হবে? 9 নাম্বার কার্বনে আরেকটা কি দিতে হবে? দ্বিবন্ধন দিতে হবে। কয় নাম্বার কার্বনে? 9 নাম্বার কার্বনে তোমাকে আরেকটা কি দিতে হবে? দ্বিবন্ধন দিতে হবে। তাহলে এটা কখন কত হয়ে যাবে? আরো 2টা কমে যাবে না? আরো 2টা কমে তখন কি হয়ে যাবে? 31 হয়ে যাবে। আরো 2টা কমে তখন এটা কি হয়ে যাবে? 31 হয়ে যাবে। তবে দেখো আগে যেটা লিখছিলাম ওটা ভুল ছিল না, ওইটাও একটা অ্যাস্টার,
ওটাও একটা কি অন্য কিছু তেল, ওটা অন্য কোনো তেল, বাট ওই যে লিনোলিক অ্যাসিড না ওইটা, এখন এটা লিনোলিক অ্যাসিড হয়েছে, বুঝছো? এখন এটা কি লিনোলিক অ্যাসিড হয়েছে। 6 নম্বর গ্রামে যেহেতু আছে সুতরাং এটা ওমেগা 6 স্টিল আছে। ভুল নাই, আগে যেটা দিয়েছিলাম ওটা ভুল না, ওই লিনোলিক অ্যাসিড বললে ভুল হইতো আর কি। লিনোলিক অ্যাসিড যদি বলতাম তাহলে ভুল হইতো। আচ্ছা, পোলাপান যে এখানে মেসেজ দিচ্ছে, এতে কি ক্লাস নাই? এখন ক্লিয়ার? ঠান্ডা লাগাই ফেলছি প্রচুর। ওকে, তাহলে আমরা কতক্ষণ যা যা পড়লাম, আমরা সরল লিপিড পড়লাম, আমরা তেল পড়লাম, চর্বি পড়লাম, আর কি পড়লাম? মোম পড়লাম। তেল, চর্বি আর মোম, এই তিনটা জিনিস পড়লাম আমরা। তাহলে একটু যদি কম্বাইন করি, আমরা প্রথমে পাইলাম তৈল বা তেল, প্রথমে পাইলাম হচ্ছে আমরা তেল, যেটা কি দিয়েছিল? সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত ছিল না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। প্রথমে পেলাম তেল, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, প্লাস কি গ্লিসারল। এর ফলে যেটা তৈরি হলো সেটাকে আমরা বললাম ট্রাইগ্লিসারাইড। কি বললাম? ট্রাইগ্লিসারাইড। তারপর আমরা কি পাইলাম? চর্বি, যেটা ছিল সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এবং এটাকে আমরা কি বলছি? ট্রাইগ্লিসারাইড বলছি, কারণ এগুলো তৈরি হয়েছে কি দিয়ে? গ্লিসারল দিয়ে। এটাও ট্রাইগ্লিসারাইড বলছি। আর তারপর আমরা পাইলাম কি? মোম। মোম, এই মোমের বেলায় আমি আগে তোমাদের যে বিক্রিয়াটা দিছিলাম না, সেই বিক্রিয়ায় যে ছোট্ট একটা কারেকশন হবে, সেই কারেকশনটা হচ্ছে মোমের বেলায় সব হচ্ছে অসম্পৃক্ত। মোমের বেলায় কি? অসম্পৃক্ত। মোমের বেলায় কি হবে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ওটা কারেকশন করার দরকার নাই, সমস্যা নাই। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হবে না, কি হবে? মোনোহাইড্রিক অ্যালকোহল হবে। কি হবে? মোনোহাইড্রিক অ্যালকোহল। ওকে, এটাকে আমি ট্রাইগ্লিসারাইড বলবো? ট্রাইগ্লিসারাইড বলবো না, ঠিক আছে? এবং সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। মোম খুব রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। তাহলে প্রথম যে বিক্রিয়াটা লিখছিলাম সেখানে ছোট্ট একটা কারেকশন করে দিই আমরা মোম বানানোর সময়, এই যে। তাহলে এখানে আমরা এটাকে, ও ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল না? H31, ও না, ঠিক না, ঠিক ছিল না। 30 না 31 না, এখানে কত হয়ে যাবে? 29 হয়ে যাবে। কত হয়ে যাবে? 29। কত হয়ে যাবে? 29। তাহলে এটা এখন কি হয়ে গেল? C15H29 মানে কি? সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। শেষ। আগে যেটা ছিল ওটাও ঠিক ছিল, বাট এখন হচ্ছে মোর কারেক্ট। এগুলোর মধ্যে কোনো ভুল নাই, কারণ তেল চর্বির কোনো শেষ নাই ভাই। তেল আর চর্বি প্রচুর পরিমাণে আছে, এগুলোর কোনো শেষ নাই। তুমি যেভাবেই লিখবা, বিক্রিয়া করতে পারলে এন্ড অফ দ্য ডে সেটা রাইট। ওকে, তাহলে তেল পাইলাম, চর্বি পাইলাম, মোম পাইলাম, এবং এরা হচ্ছে সরল লিপিড। কি লিপিড? সরল লিপিড। তাহলে সরল লিপিড কারা? সরল লিপিড কারা? যাদেরকে ভাঙলে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড, শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর কি পাওয়া যায়? শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, আর কিছু না।
শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, সেটা ট্রাইহাইড্রিক হোক আর মোনোহাইড্রিক হোক এমন কোনো প্রবলেম নাই। ওকে, আরেকটা ইনফরমেশন যদি তুমি জানতে চাও, মোমের ক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিডটা, সেই ফ্যাটি অ্যাসিডে কার্বন থাকবে কার্বন 14 থেকে কার্বন 36-এর মাঝখানে, আর অ্যালকোহল যেটা থাকবে সেই অ্যালকোহলের কার্বনের পরিমাণ থাকবে 16 থেকে 36-এর মাধ্যমে, 16 থেকে 36-এর মাঝখানে। এটা শর্ত তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা না মনে রাখলেও সমস্যা নেই। আর জিনিস মনে রাখবা, এই ট্রাইগ্লিসারাইড মানে কি 3টা ওএইচ না? ট্রাইগ্লিসারাইড মানে কি 3টা ওএইচ। তাহলে একটু যদি প্রথমে যাই, খেয়াল করো, ওএইচ 3টা, আবার COOH কয়টা? 3টা। তাহলে বিক্রিয়া করে নাই হয়ে যাচ্ছে না? এইখানের সাথে এই বিক্রিয়া করে একদম নাই হয়ে যাচ্ছে, প্রত্যেকের সাথে প্রত্যেকে বিক্রিয়া করতে পারতেছে। এই জন্যে এই লিপিডগুলোকে নিউট্রাল লিপিডও বলা হয়। কি লিপিড বলা হয়? নিউট্রাল লিপিড। কারণ দুইজনকে কি করে দিচ্ছে? নিষ্ক্রিয় করে দিচ্ছে। নিউট্রাল লিপিডও বলা হয়, নিউট্রাল লিপিডও বলা হয়। ওকে, এখন ফ্যাটি অ্যাসিডের মধ্যে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো আমি। ফ্যাটি অ্যাসিডের মধ্যে তোমাদের নতুন জিনিস শেখাবো, খেয়াল করো। COOH, এটুক তো আমরা বুঝছি, তাই না? কার্বন 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 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিলাম আর এক্সট্রা। 1 2 দেখো তো বুঝছো কিনা? দ্বিবন্ধনটাই এখানে কার্বন কি হয়ে গেল? হাত কমে গেল। প্রথমত এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? তিনি অসম্পৃক্ত। অসম্পৃক্ত। দ্বিবন্ধনটা পিছন দিক থেকে কয় নাম্বার কার্বনে? কই 4? 3। তাহলে ওমেগা 3, ওমেগা 3। বুঝছো? পেছন দিক থেকে দ্বিবন্ধন যদি 3 নাম্বার কার্বনে থাকে তাহলে এটাকে ওমেগা 3, 6 নাম্বার কার্বন থাকলে ওমেগা 6, 6 নাম্বার কার্বন থাকলে কি ওমেগা 6। বুঝছি? ওমেগা 3, ওমেগা 6। এখন খেয়াল করো, এইটুকু জায়গায় আমাদের একটু মন দিতে হবে। এইটুকু জায়গায় ওএসটা একই দিকে আছে না ভিন্ন দিকে? না, এইটুকু জায়গায় দুই দিকের যে এইচটা একই দিকে আছে না ভিন্ন দিকে আছে? একই দিকে আছে। ওকে, এটাকে আমরা বলবো অসম্পৃক্ত ওমেগা 3 সিস ফ্যাটি অ্যাসিড। কি ফ্যাটি অ্যাসিড? সিস ফ্যাটি অ্যাসিড। কি ফ্যাটি অ্যাসিড? সিস ফ্যাটি অ্যাসিড। এখন এটাকে আমি এটা কপি করব, অসম্পৃক্ত ওমেগা 3। ওমেগা 3 কেন বুঝছো তো? সিস কেন? সিস ফ্যাটি অ্যাসিড। এবার আমি এটাকে কপি করলাম, কপি করে ওইদিকে যাব, এদিকে এটাকে নিলাম, সেম জিনিসকে নিলাম, আরেকটা কপি করলাম, দুইটা কপি করলাম, মার্চ করলাম, উপরটা ঠিক আছে, নিচেটা সেম না? সেমই তো। এই জায়গায় একটু খেয়াল করো, এই যে এইটুকু জায়গায় একটু খেয়াল করো, আর এইটুকু জায়গায় একটু খেয়াল করো। কার্বনের কেন নিচে হাত দেই নাই? তিন্নি কেন দিই নাই নিচে হাত? কারণ এখানে কি হয়ে গেছে, এখানে যদি নিচে হাত দিতাম তাহলে কয়টা হয়ে যেত? 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে যেত। এই জন্য আমরা নিচে দিতে পারি না। এখন দেখতো তিন্নি, আমি যদি এরকম করি, এখানে তো অবশ্যই কয়টা হাত হবে? একটা একটা করে। আমি যদি এরকম করি তাহলে কি ভুল হবে? এরকম করলে কি ভুল হবে? দেখো তো, ভুল হবে? এরও তো 4টা হাত হয়েছে, এরও কয়টা হাত হয়েছে? কারণ ডিরেকশনটা কি হয়ে গেছে? কোণাকার হয়ে গেছে এবং কোণা হয়ে গেছে। এটাকে বলা হবে ট্রান্স। এটাকে কি বলা হবে? ট্রান্স ফ্যাটি অ্যাসিড। সিস ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এই হচ্ছে সিস আর ট্রান্স। তার মানে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে এর দ্বিবন্ধনের উপাদানগুলো যদি একই দিকে থাকে তাহলে সেটা কি? সিস। কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে এর দ্বিবন্ধনের উপাদানগুলো যদি ভিন্ন দিকে থাকে তাই এটাকে বলবো আমরা ট্রান্স। ট্রান্স ক্ষতিকর, ট্রান্স ক্ষতিকর। সিস উপকারী, অলিভ অয়েলে এরকম সিস পাওয়া যায়, সিস ট্রান্স।
ক্লিয়ার? সিস্টেন্স ক্লিয়ার? শেষ, মানে সিস্টেন্সের ব্যাপার শেষ। মনে থাকবে? এগুলো পুরো অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ। এবার তোমাদের কিছু বৈশিষ্ট্য আমি বলে শোনাবো, কিছু জিনিস আমি লিখবো, তোমরা আমার সাথে সাথে একটু চর্চা করবা। নাম্বার 1, তেল, চর্বি অথবা কি মোম, এই প্রকৃতির, এগুলোই তো, তাই না? তেল, চর্বি, মোম। এখন এগুলোর কোনো স্বাদ আছে? নাই, তাহলে স্বাদহীন। তেলে কোনো বর্ণ আছে? নাই, অ্যাকচুয়ালি তেলে কোনো বর্ণ নাই, রং মিশানো হয় পরে, বর্ণহীন। গন্ধহীন অথবা কিছু কিছু ক্ষেত্রে আবার গন্ধ যুক্ত। হ্যাঁ, না, এগুলা অন্য অংশ। তেলেরও আসলে পিওর তেলের কোনো গন্ধ নাই, পিওর তেলের কোনো কালার নাই, ওইগুলা গ্রেড করার জন্য ওগুলো মিশায়, গ্রেডিংয়ের জন্য। ঠিক আছে? তো স্বাধীন, বর্ণহীন, গন্ধহীন। তেল পানিতে মেশে, তাহলে পানিতে অদ্রবণীয়। পানিতে কেমন? অদ্রবণীয়। পানিতে মিশবে না, তেল পানিতে মিশে না। তেল পানিতে ডুবে না, ভাসে, তাহলে পানির থেকে ভারী না হালকা? পানির থেকে হালকা, পানির থেকে হালকা, তাই পানিতে ভাসে। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, নির্দিষ্ট গলনাঙ্ক নাই। আসলে কি নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই? এক একটা লিপিডের এক এক রকমের গলনাঙ্ক। তুমি এক একটা পশুর, এক একটা প্রাণীর শরীরের তেল, চর্বি এক একটা তাপমাত্রায় গলবে, কোনো ফিক্সড কোনো গলনাঙ্ক নাই। তবে আণবিক ভর যদি বাড়ে, তাহলে গলনাঙ্ক আস্তে আস্তে কি হবে? বাড়বে। মানে কার্বনের সংখ্যা যদি বাড়ে, তাহলে গলনাঙ্ক আস্তে আস্তে কি হইতে থাকবে? ওটাকে গলাইতে তাপমাত্রা কি দেওয়া লাগবে? বেশি দেওয়া লাগবে। তাহলে আণবিক ভর বাড়লে গলনাঙ্ক বাড়ে। আচ্ছা, এরা ফ্যাটি অ্যাসিডের কি হিসাবে আছে? এরা ফ্যাটি অ্যাসিডের কি রূপে আছে বলো? ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার রূপে থাকে। ফ্যাটি অ্যাসিডের কি রূপে থাকে? অ্যাস্টার রূপে থাকে। এটা আমরা দেখছি, ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার রূপে আছে। দেখো, নর্মালি কার্বোহাইড্রেট আর প্রোটিন যেখানে মিশে নাই, এরা সেখানে মিশবে। ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, এগুলোর সাথে এরা মিশবে। ইথারে মিশবে, ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম এ মিশে। খেয়াল করে দেখো, নর্মালি পানি যেগুলোর মধ্যে মেশে না, এগুলোর মধ্যে এরা খুব ভালো করে গিয়ে যেতে পারবে, মিশতে পারবে। তারপরে সুডান 3 যৌগের, সুদান 3 একটা যৌগের নাম, সংকেত টঙ্কেত লাগবে না। সুদান 3 যৌগের সাথে লাল বর্ণ তৈরি করে। তাহলে তুমি যদি লিপিড চিনতে চাও, তাহলে লিপিডে কি প্রয়োগ করতে হবে? সুডান 3। যদি তেল হয়, তেল হলে এসটিপিতে, আচ্ছা এসটিপি 25 ডিগ্রি সেন্টিগ্রেড না 20 ডিগ্রি সেন্টিগ্রেড? 25, তাহলে দেওয়া যাবে না। তেল হলে কক্ষ তাপমাত্রায়, তেল হলে 20 ডিগ্রিতে তরল, চর্বি হলে 20 ডিগ্রিতে কঠিন, মানে কক্ষ তাপমাত্রা। এটা কি মুখস্থ করার দরকার আছে? এমনিতে তো আমরা জানি যে তেল হয় কি তরল, আর চর্বি হয় কি কঠিন, এটা তো এমনি আমরা জানি। আচ্ছা, কোথায় কোথায় পাই? পরবর্তী প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় পাই? উৎস, তুমি প্রাণীতেও পাবা, প্রাণীতেও পাবা, আবার কোথায় পাবা? উদ্ভিদেও তুমি পাবা। প্রাণীতে কোথায় পাবা? চর্বি, ঘি, মাখন, দুধ। চর্বি, ঘি, মাখন, দুধ, এসব জায়গায় পাবা না? তুমি উদ্ভিদ থেকেও কি পাবা? লিপিড পাবা। উদ্ভিদ থেকে কিভাবে পাবা? সরিষার তেল, সূর্যমুখীর তেল, সয়াবিন তেল, নারকেলের তেল, বাদাম, অলিভ অয়েল, পাম অয়েল, আকন্দ উদ্ভিদ, এগুলো থেকে তুমি পাবা। তাহলে কত রকমের? তাহলে সয়াবিন,
সরিষা, সূর্যমুখী, আকন্দ, অলিভ, ঠিক আছে? তারপরে তিল, নারিকেল, তিল, নারিকেল, আর কি হইতে পারে? তিল হইতে পারে, নারিকেল হইতে পারে, পাম, পাম অয়েল। তিল, নারিকেল, পাম, আর কি বলতো তিন, আর কি কি হইতে পারে? আর কই কোথায় তেল তেল পাওয়া যায়? তোরা তো তেল মাখিস, জানিস। আর কিসে কিসে তেল হইতে পারে? বাদাম। আরো এক্সট্রা কিছু সোর্স আছে, আরো কিছু এক্সট্রা আছে, যেমন ভেড়ার পশম থেকে পাওয়া যায়, ভেড়ার পশম থেকে পাওয়া যায়। তারপরে হাঙরের তেল হয়, মৌচাক থেকেও কিন্তু তেল পাওয়া যায়। তেল পাওয়া যায় না, লিপিড পাওয়া যায়। কেন? মৌচাক থেকে মৌমাছির মোম পাওয়া যায় না? ঠিক আছে, এই তো এগুলো। ওকে, এগুলো হচ্ছে উৎস। ওকে, আসো এবার আমরা মেন বইয়ে যাই। এবার একটু দেখি মেন বই থেকে এগুলো মিলে কিনা আমাদের। ক্লাসটা আবার করা লাগবে, কর। ক্লাস আবার করবা, কোনো সমস্যা নেই। ক্লাস আবার করার মধ্যে কোনো ক্ষতি নেই। দেখো, আরে গ্রুপে তো আজকে স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে খালি স্ক্রিনশট, খালি স্ক্রিনশট। আচ্ছা, দেখো এই যে রাসায়নিকভাবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে বলা হয় লিপিড। লিপিড প্রধানত তেল ও চর্বি রূপে বিদ্যমান থাকে। তারপরে প্রাণীজ চর্বি, ঘি, মাখন, দুধ লিপিডের প্রাণীজ উৎস। উদ্ভিদগত জগতে সরিষা, তিল, সয়াবিন, নারিকেল, সূর্যমুখী, বাদাম, অলিভ অয়েল, পাম অয়েল থাকে। আকন্দ, ভেড়ার লোম, হাঙর, মৌচাক ও তিমির দেহ প্রচুর থাকে। এবার এই যে লিপিডের বৈশিষ্ট্য সৃজনশীল আসতে পারে, সিকিউতে আসতে পারে, আর এমসিকিউতে তো আসবেই। এই যে দেখো, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, তবে গন্ধ থাকতেও পারে, গন্ধ থাকতেও পারে, গন্ধ থাকতে পারে, যেমন টারপিন, যেমন টারপিনের গন্ধ আছে। রাবারের রাবারের রং আছে, তারপরে রাবারের রং আছে, সাদা র্যাপের রং। পানিতে প্রায় অদ্রবণীয়, প্রায় অদ্রবণীয়, অদ্রবণীয়ই। ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে থাকে, পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বাড়ে। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। সুরান 3 যোগ করলে লাল বর্ণ ধারণ করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেউ আছে তরল, তেল তরল, চর্বি কঠিন। হুম, সিকিউ আসলে সিকিউ 3 আসবে বেশি।
ওকে ওকে, লেজারের গল্প শুনবা, দাগাই দিয়ে শেষ করে দিব ক্লাস। তারপর দেখো এগুলো দেখানো দরকার, লিপিডের কাজ, এই লিপিডের কাজ যখন দেখানো লাগবে এটা পরে, লিপিডের ক্লাস লাস্টে আবার আছে। তারপর লিপিডের শ্রেণীবিভাগ, লিপিডের শ্রেণীবিভাগে আমরা পরে আসবো, লিপিডের শ্রেণীবিভাগে আমরা পরে আসবো, তোমার তো আজকে পড়াইতে দিলা না। তারপর দেখো সরল লিপিড, দেখো এখানে আসো, রাসায়নিক গঠন অনুসারে লিপিড 3 প্রকার, রাসায়নিক গঠন অনুসারে 3 প্রকার। সরল লিপিড যাদেরকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, যেমন তেল, চর্বি আর কি মোম, এ থেকে ভাঙলে আর কিছু পাবা। যৌগিক লিপিড যাকে ভাঙলে আরো কিছু পাওয়া যায়, যেমন যদি ফসফেট পাও তাহলে কি ফসফোলিপিড, যদি তুমি শর্করা পাও তাহলে কি গ্লাইকোলিপিড, আর সালফেট পাইলে সালফোলিপিড। আর এটা হচ্ছে উদ্ভূত লিপিড, মানে আগে লিপিড ছিল এখনো লিপিড আছে বাট একটু চেঞ্জ হয়েছে, সেগুলো কি কি স্টেরয়েড, টারপিন আর রাবার, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। আণবিক গঠন অনুসারে বা লিপিড 5 প্রকার। আণবিক গঠন অনুসারে, আণবিক গঠন অর্থাৎ অণুর গঠনটা কেমন, একটা হচ্ছে নিউট্রাল লিপিড, একটু আগে যেটা দেখছি যে COOH আর OH বিক্রিয়া করে কাটাকাটি হয়ে যায়। আর এটা হচ্ছে ফসফোলিপিড, যেখানে ফসফেট যুক্ত থাকবে, শর্করা যুক্ত থাকলে কি গ্লাইকোলিপিড। টার্পিনয়েডস কোনগুলা, যেখানে C3H8 এরকম C5H8 এরকম একটা মূলক থাকে, তাদেরকে টার্পিনয়েডস বলে, এটা গঠনটা একটু ডিফারেন্ট, আর মোমের গঠনটা আবার ডিফারেন্ট। প্রত্যেকটা আমি তোমাদের নেক্সট দিন দেখাবো। সরল লিপিড একটু দেখি, দাগায় রাখো, সরল লিপিডটা দেখো। সরল লিপিডের মধ্যে কে কে আছে, সরল লিপিড 2 ধরনের, স্নেহদ্রব্য এবং কি মোম। স্নেহদ্রব্যের মধ্যে কি আছে, তেল আর চর্বি। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, স্নেহদ্রব্যের মধ্যে এক কোনো গ্লিসারল আর এক কোনো ফ্যাটি অ্যাসিড এস্টারকে বলা হয় স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। এই জাতীয় লিপিডে অ্যাসিড ও ক্ষার আদ্য বিশ্লেষিত হয়, এই জন্য এটাকে নিউট্রাল লিপিডও বলা হয়, কারণ কেউ আর বাকি থাকে না। চর্বি কোনগুলা, যেগুলা সম্পৃক্ত, এগুলা কি চর্বি। আর তেল কোনগুলা, যেগুলা অসম্পৃক্ত। তেল ও চর্বির কাজটা পড়বা। তেল ও চর্বির কাজ কি, তেল চর্বি বীজে সঞ্চয় থাকে এবং বীজের পুষ্টি দেয়, বীজটা যখন অঙ্কুরোদ্গম হয় তখন এখান থেকে পুষ্টি পায়। আর বীজের অঙ্কুরোদ্গমকালে এইসব লিপিড থেকেই শর্করাতে পরিণত হয়ে চারা কি পায়, পুষ্টি পায়। একটা বীজ যখন মাটিতে রোপণ করা হয় সেখান থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, সে পুষ্টি কই থেকে পায়, ওই যে বীজের ভিতরে যে ফ্যাটটা থাকে ওইটা শর্করাতে পরিণত হয়, আর শর্করা থেকে উদ্ভিদ কি পায়, পুষ্টি পায়, কারণ উদ্ভিদের শর্করা দরকার। এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, মনে আছে, অশর্করা জাতীয় উৎস থেকে শর্করা তৈরি করা, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা এবার আসো এই পার্থক্য, আর কিছু পড়ার না পরে পার্থক্য পড়বা, তাইলেই সব হয়ে যাবে। এই যে পার্থক্য, এই পার্থক্য পড়বা সিকিউ এর জন্য, বিতেও আসতে পারে, সিতেও আসতে পারে। কি কি, চর্বির বেলায় শিকলটা লম্বা হবে, তেলের বেলায় শিকলটা খাটো হবে। কারণ কি, চর্বির বেলায় সম্পৃক্ত আর অচর্বির তেলের বেলায় কি অসম্পৃক্ত হওয়ার কারণে শিকল খাটো হয়ে যায়, দ্বিবন্ধন দ্বিবন্ধন জায়গা খেয়ে ফেলে। চর্বি কক্ষ তাপমাত্রায় কঠিন অর্ধ কঠিন, আর তেল তরল। চর্বির গলনাঙ্ক অনেক বেশি, তেলের গলনাঙ্ক অনেক কম, কারণ সে অলরেডি কি হিসেবে আছে, তল আকারে আছে। ঠিক আছে, এখানে এগুলো দাগানো দরকার নেই, এখানে একটু ভুল আছে। এই যে লরিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড পর্যন্ত দাগায় রাখো, লিনোলিক অ্যাসিড দাগায়, ওটা ভুল। উদাহরণ, উদাহরণ এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, গ্লিসারাইড, এই যে একই জিনিস আবার দিছে, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি, এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করলে এটাকে বলা হয় কি ট্রাইগ্লিসারাইড, যেটা আমরা একটু আগে তেলা চর্বি বেলায় দেখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের চেনে কোনো ডাবল বন্ধন না থাকলে তাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন স্টিয়ারিক অ্যাসিড দেখাইছি না। আর যদি এক বা একাধিক ডাবল বন্ধন থাকে তাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন আমরা দেখছি কি লিনোলিক অ্যাসিড। আরও একটা আছে লিনোলেনিক অ্যাসিড, এটাও আনস্যাচুরেটেড, দুটোই। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর্টারি গাত্রে, আর্টারি মানে কি ধমনী, ধমনী গাত্রে জমা হয়ে রক্ত চলাচল শুরু করে দেয়, তাই হৃদরোগ হয়। আনস্যাচুরেটেড এরকম কোনো ক্ষতি করে না, এটা আমি তোমাদের লিখে দিছি। এই যে বিক্রিয়া তোমাদের আঁকাই দিছি, পরীক্ষা আসলে আঁকাইতে হবে। আচ্ছা, এখানে একটা আছে, আমাদের খাদ্যে সামান্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যোগ করতে হয়, এই জন্য লিনোলিক অ্যাসিড আর লিনোলিক অ্যাসিডকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলে, কারণ আমাদের দেহ এটাকে সেভাবে তৈরি করতে পারে না, এই জন্য এটাকে খাওয়া ভালো। আচ্ছা,
ফ্যাটি অ্যাসিডের দুটি কার্বন ডাবল বন হাইড্রোজেনের একই দিকে যদি থাকে তাহলে বলে সিস, আর যদি দুই দিকে ভিন্ন দিকে থাকে তাহলে বলা হয় কি ট্রান্স। এই যে এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে কি সিস। দেখাইছেন এটা? ওকে, দেখাইছি। তারপর দেখো ফ্যাটি অ্যাসিডের 3 নম্বর কার্বনের শেষের 3 নম্বর কার্বন ডাবল বন্ড থাকলে সেটা হবে ওমেগা 3, এবং 6 নম্বর কার্বনে থাকলে ওমেগা 6। এবং এরাও অত্যাবশ্যকীয়, আমাদের জন্য ভালো, আমাদের জন্য নিতে হবে, কারণ আমাদের দেহ এটাকে তৈরি করতে পারে না। ব্রেন ও চোখের গঠনের জন্য অধিক প্রয়োজন এরা, ওমেগা 3 আর ওমেগা 6। সিস ফ্যাটি অ্যাসিড যেমন অলিভ অয়েল দেহের জন্য উপকারী, কিন্তু ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী। মোম ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদানের সাথে অ্যাস্টারীভূত হলে তখন তাকে কি বলা হয়? মোম। মোম অসম্পৃক্ত দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? অসম্পৃক্ত দিয়ে তৈরি। রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এরা বিক্রিয়া করতে চায় না, এদের চেন বড়। ফ্যাটি অ্যাসিডের কার্বনের পরিমাণ 14 থেকে 36, অ্যালকোহলের কার্বনের পরিমাণ 16 থেকে 36। মোমের ভূমিকাটা পড়বা, মোমের ভূমিকাটা পড়বা, লাগবে। মোম কোনো অঙ্গের উদ্ভিদের উপরে জমা হয়ে সেখানে প্রতিরোধক হিসেবে কাজ করে। অনেক গাছের পাতার উপর মোম তৈরি হয় যাতে ওখানে জীবাণু জন্মাতে না পারে। ঠিক আছে? যেমন আমাদের কানের ভিতরে যে মোম আছে, কানের ভিতরে মোম কানের ময়লাকে পেঁচায় রাখে, যার ফলে কানের ভিতরে জীবাণু জমে না। মোম সাধারণত কাণ্ড, বোটা, পাতা ও ফলের উপরে প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে যাতে ছত্রাক জন্মাতে না পারে। কোষ প্রাচীরের কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ, যেটা আরো কোষ প্রাচীরকে পুরু করে। মোম থেকে মোমবাতি তৈরি করা হয়। প্রসাধন শিল্পে মোম তৈরি করা হয়, যেমন লিপস্টিক। লিপস্টিকের একটা বড় উপাদান হচ্ছে মোম। যৌগিক লিপিড, যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব অজৈব মিত্রত্ব, আচ্ছা এগুলো তো আমরা পড়াই নাই এখনো। শেষ, আজকে এখানেই শেষ। বুঝছি তোমাদের আজকে রাখা যাবে না, তোমাদের আজকে মন ছটফট, আজকে এখানেই শেষ। রাখো, নেক্সট দিন লিপিড টানতে হবে আবার, ক্লাস একটা বাড়লো। রাখো, নেক্সট দিন পড়ে এসো, যেটুকু পড়াইছি প্লিজ ক্লাসটা একবার দেখে এসো। পারোয়ার না পড়া একবার দেখে এসো ক্লাসটা। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? স্ক্লেরোসিস মানে হচ্ছে কোনো জায়গায় ফ্যাট জমার, অ্যাথেরো মানে হচ্ছে শব্দটা আসছে ধমনী থেকে, অর্থাৎ আমাদের ধমনীতে যখন কোনো কোলেস্ট্রল জমে ব্লক হয় ওটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। রঙে যে দেয় ওইটা তারপিন, জি এটা নেক্সট দিন পড়াবো, নেক্সট দিন পড়াবো এটা তারপিন। ভাইয়া তেল চর্বি মোমের আণবিক গঠন কি কি পড়বা মানে বুঝি নাই। আণবিক গঠন অনুযায়ী যে কেমনে ভিন্নটা নেক্সট দিন তোমাদের দেখাবো, আজকে তোমরা সময় দিলা না, সময় দিলে দেখা যেতাম। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, নেক্সট দিন ইয়ে করে দিব।